নমস্কার, শুরু করছে ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। ফের কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডিল, তৃণমূলের নেতার সামনেই আর্থিক লেনদেন, চাঞ্চল্যকর তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে। এবং দেখুন, এই তোলাবাজির জন্যই স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, এ রাজ্য থেকে শিল্পপতিরা পালিয়ে যাচ্ছেন এমনই অভিযোগ করছে বিরোধীরা। এর পাশাপাশি স্থানীয় মানুষজন, স্থানীয় নাগরিকরা কতটা সমস্যার মধ্যে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। কেননা ইন্ডিগো বিপর্যয় 7 দিন পেরিয়ে গিয়েছে, এত পরে কেন নড়ে চড়ে বসলো কেন্দ্র, এর জন্য দায়ী কে, এটা নিয়েও আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগেই শুরুতে রাখবো টাকা হাতে ভাইরাল তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাসের স্বামীর বিরুদ্ধে। আর এই আবহে সেই সম্পর্কিত একটি ছবি ও একটি অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। পাল্টা গোটা বিষয়ের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দেখুন, তারপর আসছে আলোচনা। কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডিল নিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী। আরেকটি ছবিতে আবার দেখা যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সামনেই চলছে আর্থিক লেনদেন। এক আধটা নয়, ভাইরাল হয়েছে এমনই টাকা লেনদেনের একাধিক ছবি। আর ভাইরাল হওয়া এইসব ছবি সামনে আসতেই বিতর্কে জড়িয়েছেন উত্তর 24 পরগনার তৃণমূল পরিচালিত বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাসের স্বামী পাপু দাস এবং তৃণমূল নেতা ও পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস। অন্যদিকে ছবিতে যিনি টাকা দিচ্ছেন তিনি স্থানীয় ব্যবসায়ী শেখর দেবনাথ। এরকমই একটি ছবি পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপটে পশ্চিমবঙ্গ থেকে আগেই একের পর এক বৃহৎ শিল্প সংস্থা তাদের ব্যবসা গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এখন একই চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও। টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেত্রী ও বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস ও তার স্বামী পাপু দাস। তবে তাঁদের দাবি, এই টাকা ওই ব্যবসায়ীদের থেকে তাদের পাওনা ছিল। যে শেখর দেবনাথ এখানে কাজ করিয়েছেন বলতে আমাদের এখানে ছেলেদেরকে দিয়ে মাটি যে এখানে যেত সেখানে উনি প্রজেক্ট ভরাট করবেন, লো ল্যান্ডকে ভরাট করে উঁচু করবেন এবং তারপরে উনি জমি বিক্রি করবেন। এবার সেক্ষেত্রে যে গাড়ি চলতো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা সেখানে পাওনা ছিল। তবে এরকম একটা অনেকদিন ধরেই মেলাইন করার চেষ্টা চলছে। আমাদের ওই মিস্টার শেখর দেবনাথ, আমাদেরই এখানে ওনার হাউজিং প্রজেক্ট আছে এবং এখনো আমি ওনার কাছে অনেক টাকা, এটা 2022 সালের ঘটনা। শুধু ছবি নয়, পাশাপাশি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। তার একটি অংশ পোস্ট করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। হ্যাঁ বাবলুদা, এই সব কারখানা 2000 টাকা করে যা খবর পেলাম। হ্যাঁ, তো আমার কারখানা এক গাড়ি মাল দিলে 2 মাস চলে। আর এই কারখানায় আমার মান্থলি হিসাব চলছে। এমন একটা ব্যাপার, আমি তোমাকে এটা বলি, এমন একটা ব্যাপার, ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব। এখন সব কারখানাকে এটা দিতে হবে। ভালো কথা, তুমি যদি পারো আমার এই দুটো কারখানা তুমি কাউকে দিয়ে চালাও, আমার দরকার নেই। কেন এই চাপ আমি আর নিতে পারছি না দাদা। আমার তোমরা যে সিস্টেম শুরু করছো, এক এক সময় এক একটা সিস্টেম শুরু করছো, এক সময় কারখানা কেড়ে নিচ্ছ, আবার কারখানা দিচ্ছ, আবার এক একটা নিয়ম তৈরি করছো, আমার দরকার নেই দাদা। হ্যাঁ, আমি চাষবাস করে খাবো দাদা, খুব শান্তিতে থাকি। আমাকে তো দেখা করে বললো, যেহেতু তুমি তো আমার পাড়ার জনপ্রতিনিধি, তুমি প্রথম তো এই সিস্টেমটা তৈরি করেছো, তা এক একটা জিনিস তৈরি করছো, সেটা তুমি তৈরি করো। আমার দাদা ভাই, আমার এই চাপ দিও না। হ্যাঁ, আমার খুব প্রেশার হয়ে যাচ্ছে, বুঝতে পারো তো। এই অডিও পোস্ট করে বিজেপি সাংসদ লিখেছেন, পাড়ার ছোট দোকানদার থেকে কলকারখানার মালিক সবাইকে নির্দিষ্ট করে তোলা দিতে বাধ্য করছে তৃণমূলের রংবাজ দাপুটে তোলাবাজরা। যেমন খর্দা শিল্পাঞ্চলের এই করুণ ছবি, ফ্যাক্টরি পিছু সেখানে প্রতি মাসে 2000 করে তোলা নির্ধারণ করে দিয়েছে তৃণমূল পরিচালিত বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। এই অডিওতে একটি কণ্ঠস্বর স্থানীয় ব্যবসায়ী ইন্দ্রজিৎ মণ্ডল এবং অন্যটি তাঁর বলে স্বীকার করে নিয়েছেন বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুল শাহিদ। বললো, দেখো এমন একটা কাজ করো যাতে নাকি ওই ওয়ার্ডটা 2-4 পয়সা ওদের দরকার দেওয়া যায়। কি কাজ করবেন ওদের ব্যবসায়ীদের থেকে তোলাছে? এই যে আপনার ফার্স্ট জানুয়ারি আছে, টুকটাক যেগুলো লাগে 21 জুলাই এইগুলো আর কি। এই অডিওটা আপনার? প্রতিনিয়ত সব ব্যবসায়ীদেরকে লুট করছে, ওদেরকে ভয় দেখিয়ে চমকে ধমকে ওদের থেকে টাকা নিচ্ছে। আর যেই ফটো সামনে এসছে শেখর দেবনাথের থেকে পয়সা নিচ্ছে। যদিও ভাইরাল হওয়া ছবি বা অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ওই ভিডিও তো এখন এআই করে সবই করা যাচ্ছে, ওসব ভিডিও মানি না।
প্রমাণ দেবেন, কথা বলবো। যাদের লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায় দেশ থেকে, ধরে আনতে পারে না, কথা দিয়েছিল 15 লাখ করে টাকা আমাদের পকেটে ঢুকিয়ে দেবে, তাদের মুখে এই কথাগুলো মানায় না। এর কতটা সত্যি আছে ভাই এখন আমি কিচ্ছু বলতে পারবো না। আমার মুখে বসিয়ে দেওয়া হবে কালকে যে আমি ও টাকা চাইছি, ওগুলো আমি মানি না, প্রমাণ চাই আমার। এরকম তো ওরা প্রতিদিন প্রতিনিয়ত সব ব্যবসায়ীদেরকে লুট করছে। আর যেই ফটো সামনে এসছে শেখর দেবনাথের থেকে পয়সা নিচ্ছে। বাংলায় এমনি কলকারখানা একটার পরে একটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর যদি এই তৃণমূলের অত্যাচারে এই কারখানাগুলো বন্ধ হয়, বাকি লোকগুলোর কাজ যায়, এই কারখানায় যারা কাজ করে সেটার দায় কে নেবে? গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল নেতা উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাই। অন্যদিকে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি ব্যবসায়ী ইন্দ্রজিৎ মণ্ডল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। যে ভিডিওটি ভাইরাল হয়েছে আপনারা দেখলেন। আমি এখানেই বৈশ্যানরদার কাছে আসবো। বৈশ্যানরদা, এক তো কোটি কোটি টাকার বান্ডিল, তারপরে সুকান্ত মজুমদার যে অডিও ক্লিপটা প্রকাশ করেছেন সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে ব্যবসায়ী তিনি বলছেন তোমরা যা সিস্টেম তৈরি করেছো তাতে আমার ব্যবসা ছেড়ে চলে যেতে হবে, আমি বরঞ্চ চাষবাস করে খাবো, এই সিস্টেমে আর কাজ করতে পারছি না। তুমি তো একজন লোক পাড়ার জনপ্রতিনিধি, এই রকম অবস্থা কেন তৈরি হবে? এই তোলাবাজি নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বলে আসছেন, তা সত্ত্বেও থামানো যাচ্ছে না। আপনি যে অডিও ক্লিপটা দিয়েছেন তার উত্তর ওখানকার স্থানীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার উত্তর দিয়েছেন। আমি একটা বলবো যে আপনি এই অডিও ক্লিপটার সত্যতা যাচাই করেছেন? আপনি তো প্রচার করছেন, প্রকাশ করছেন, দেখাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু এটার তো আপনি এখনও তো প্রমাণ হয় না যে প্রমাণ করা গেছে যে এই লোকটার সঙ্গে এই লোকটা কেউ অ্যাডমিট করেছে যে আমাদের বক্তব্য আমরা কথা বলছি। তো আপনি বা যারাই এটা প্রচার প্রকাশ করেছে, বিশেষ করে বিজেপির দল থেকেই করা হয়েছে, তো এটা অ্যাডমিসেবল নয় বলে আমি জানি। অডিও ক্যাসেট আইন অনুযায়ী এটা অ্যাডমিসেবল নয়। যে কোনো মানুষই গলা অন্য একজন হরবোলা যে কেউ কপি করে দিতে পারে। এবার এখানে তৃণমূল কোথা থেকে যোগ হলো, তৃণমূলের লোক কোথা থেকে যোগ হলো? আপনি হঠাৎ করে তৃণমূলকেই এই প্রশ্নের উত্তর তৃণমূলকেই টার্গেট করে বলা হচ্ছে কেন, বিজেপি কেন এটা করছে, তার উত্তর ওরাই দিতে পারবে। যদি কেউ অন্যায় করে থাকে এত কিছুর পরেও যদি কোনো জায়গায় প্রমাণ করা যায় যিনি অন্যায় করবেন তার শাস্তি হবে, তাকে ছেড়ে কথা বলা হবে না। কিন্তু আপনি এখনো পর্যন্ত এটা তৃণমূলের লোক করেছে বা তৃণমূলের লোক। এইবার এখানে আমি বিরত করছি আপনাকে বৈশ্যানরদা, আপনি নিশ্চয়ই পুরোটা শুনলেন আমাদের প্রতিবেদন। আব্দুল শাহিদ তিনি পরিষ্কার মেনে নিয়েছেন, তিনি বলছেন যে অডিওটা আমার। অডিওটা আমার, এরপরও বলবেন সাজানো এটা? অডিওটা আমার, মানে যেটা আপনি দেখালেন তাতে উনি বলেছেন যে আমরা একটা ওনার থেকে সাহায্য চেয়েছিলাম 1 জানুয়ারি ব্যাপারে, এইটা আপনি দেখিয়েছেন। কিন্তু ওনার সঙ্গে আর যার কথা হচ্ছে, যিনি আপনার কাছে যার কাছে চাইছে, যিনি অভিযোগটা করতে পারেন, তিনি তার তো আপনি দেখালেন না ছবি যে আমার কাছ থেকে এইভাবে চাওয়া হয়েছে, এটা আমার গলা, আমি ফোনে বলছি, এ কথা বললো না তো। আর এমনিতেই দেখুন এই ফোনের কথাবর্তন এটা কিন্তু আইন গ্রাহ্য নয়। আমি যতদূর জানি, আপনি জেনে নেবেন এটা, যে গলা নকল করে, আপনার গলা আমি নকল করে এটা চালু করে দেওয়া, এটা বহু লোক বলছেন। কে স্বীকার করেছে? স্বীকার তো ও করে, যে অভিযোগকারী হওয়ার কথা এইখানে তো একজন অভিযোগ করবে যে আমার কাছ থেকে চাওয়া হয়েছে, আমি এই কথা বলেছি, এটা কেউ অ্যাডমিশন করেছে? অভিযোগ করার কথা তো যিনি টাকা দিচ্ছেন বা যার কাছে টাকা চাইছে, এরকম কিন্তু এখনো পর্যন্ত ছবি আছে। তারপরে সত্যতা নেই যেটা বৈশ্যানরদা বলছেন, এবং এটা এআই দিয়ে বানানো যায়। দুই হচ্ছে এই যে তোলাবাজি যার জন্য শিল্পপতিরা চলে যাচ্ছে, কিন্তু গোটাটাই তো বানানো। যেখানে আব্দুল শাহিদ স্বীকার করে নিয়েছেন, বৈশ্যানরদা সেটা তো মানছেন না। দেখুন, আপনারাই বললেন যে একজন যে ইনভলভ সে স্বীকার করে নিয়েছে তার গলা, তাও এআই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মানছেন। আমি এআই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কেন বলছি? এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, এআই মানে এই ক্ষেত্রে অল ইন্ডিয়া নয়, এআই মানে অদ্ভুত ইন্টেলিজেন্স। মানে অদ্ভুত ইন্টেলিজেন্সের কেউ যদি ধারে না পারে, তাহলে কিন্তু এই ধরনের একটা সুন্দর বিশ্লেষণ কেউ এই ব্যাপারে দিতে পারে না, যেখানে যে ইনভলভ সে নিজে বলে দিচ্ছে হ্যাঁ আমার গলা, তারপরেও এআই বৈশ্বনাথদা বলছেন যে না না এটা কোনো প্রমাণ হয়নি। খুব ভালো কথা। তা আমি বলছি যেই অডিওগুলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বের করা হয়, মানে বলতে আমার হাসি পেয়ে যাচ্ছে, সেগুলো খালি বোনাফাইড, আর এবিপি আনন্দ যেগুলো দেখায় সেগুলো হচ্ছে সব নকল। এটাই হচ্ছে বৈশ্বনাথদার মূল বক্তব্য। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেই অডিওটাতে মহান তৃণমূল নেতা, মানে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় থেকেও মহান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল পুলিশকে কাঁচা কিস্তি দিয়েছিলেন, সেটার সত্যতা কিন্তু তারা কিন্তু মেনে নিয়েছিল, এবং মেনে নিয়ে তারপর ওখানকার লোকাল পুলিশ আপনাদেরকে, এবিপি আনন্দকে চিঠি দিয়েছিল যে ভাই এই কিস্তি খাওয়ার অডিওটা বারবার করে চালিও না। তা আমি বলছি এক যাত্রায় পৃথক ফল, এটা কতবার আমরা দেখব?
এই ধরনের যদি এআই মার্কা অদ্ভুত ইন্টেলিজেন্স মার্কা বিশ্লেষণ বারবার করে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা করেন, আর কি বলি বলুন তো, আর এই দলের মহিমাটা কোন জায়গাটা বলুন তো? আমার অন্তত জানা নেই যে এআই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় নিজে তোলাবাজি করেন, আমি জানি না, উনি করলে উনি সেটা বলতে পারবেন। কিন্তু যেই লোকটার ব্যাপারে আমি অন্তত জানি না সে তোলাবাজি করে, তাকেও আজকে এবিপি স্টুডিওতে বসে তোলাবাজদের সমর্থনে কথা বলতে হচ্ছে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, অদ্ভুত দল এটা। নমস্কার। প্রথমত শোভনদেব চট্টোপাধ্যায় একটা সিনিয়র লিডার, তিনি এই কথাটা ব্যবহার করেছেন। আমি বলেছি যে এই কণ্ঠস্বরটা যে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা যিনি অভিযোগ করছেন তা তিনি কিন্তু স্বীকার করেননি। যে অভিযোগ করেছে, যে অভিযোগ যার বিরুদ্ধে যিনি অভিযোগ করছেন, সুকান্তবাবু তো অভিযোগকারী নয়, উনি একটা অডিও ক্যাসেট বাজারে ছেড়েছেন যদি তৃণমূলকে বদনাম করা যায়, কিন্তু যিনি অভিযোগ করার কথা তিনি ভিডিও এসছে, একটা ভিডিও এসছে বৈশানর দা, আর দ্বিতীয়ত যারা অডিও টেপে ইনভলভ তাদের দুজনের মধ্যে একজন বলে দিয়েছে যে হ্যাঁ ওটা আমার কণ্ঠস্বর। তারপরে আপনি কথাটা কি করে বলছেন? অভিযোগকারী সে কিন্তু বলেনি কোথাও এটা। আচ্ছা, তার মানে আপনি কি ফরেনসিক বিশেষজ্ঞ? আমি বলছি যে এটা ভয়েস টেস্টের আগে এটা আগে থেকে কোনো পারসেপশন তৈরি করেনি, তাহলে আপনারা তো দায় কিসের তোলাবাজদের সমর্থনে কথা বলা? আমার দলকে ছোট করছেন না, খুব চাচাচোলা ভাষায় বলতে গেলে আপনি তৃণমূলকে ছোট করলেন, মিষ্টি ভাষায় বলছিলাম, আপনি তো নিজে তোলাবাজি করেন। বিজেপির তোলা অভিযোগ সুকান্ত মজুমদার যে অডিও ক্লিপটা প্রকাশ করেছেন সেই অভিযোগ বৈশ্বনাথদা মানছেন না, কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার করে কিন্তু এই তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিতে দেখা গেছে। এই বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, রাখবো আপনাদের সাথে। I have with me Mr. Shaukat Mullah also. I have a request. Please see that we should help, we should cooperate them in all ways, at all levels. And I will request, this is the area adjacent of Kolkata Police and South and West Bengal, so Bidhannagar Commissionerate. So this is a border area, but there should be some good coordination between two. So please see, in no disturbances, nothing. They must walk very peacefully and very smoothly. পরিষ্কার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, তারপরেও বৈশ্বনাথদাই অভিযোগ মানছেন না। রবীন্দ্রনাথ বাবু, না তোলাবাজি নিয়ে আপনি শুনলেন নিশ্চয়, না আপনি শুনলেন একদম। ইনফোসিস যাতে ভালো ব্যবসা করতে পারে, শওকত মোল্লা তুমি দেখবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। তার মানে কি তোলাবাজির কথাটা যে করা হলো? এটা হচ্ছে তৃণমূলের স্ট্যান্ডার্ড প্যাটার্ন। তারা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। শাহিদ আব্দুল্লাহ যে বললেন, তিনি তো অস্বীকার করতে পারতেন না। আমার ওদিকে যে ফোনে যে ছিল সে এটা আমি তাহলে কথা বলেছেন স্বীকার করছে, মানে একজন কারোর সঙ্গে কথা বলেছেন এবং সেই কথাটা তিনি অস্বীকার করলেন একবারও। ওই আমরা নিই মাঝে মধ্যে 21শে জুলাই, 1লা জানুয়ারি এরকম কিছু একটা বললেন, তো তারা স্বীকার করে নিচ্ছেন। কিন্তু তৃণমূল বলবে আইন আইনের পথে চলবে। কি কি গদগুলো আছে আমি বলছি, আইন আইনের পথে চলবে। এআই দিয়ে তো অনেক কিছু করা যায়, যতক্ষণ প্রমাণিত না হচ্ছে আমরা বিশ্বাস করি না। সুতরাং এর সঙ্গে তো লড়ে লাভ নেই। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে যে উপরতলা থেকে অ্যাডমিনিস্ট্রেশনের চিফ তিনি বলবেন এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, কিন্তু বার্তাটা থাকবে করে যাও এবং 75-25 দিয়ে যাও। এই জিনিসটাই ঘটনাটা ঘটছে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে আসছে এবং টাকার পাহাড় 50 কোটি টাকা পাওয়া যায় এর খাটের তলা থেকে। তারপরেও যার বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া গেল, তিনি বেরিয়ে এসেই জামিন থেকে বেরিয়ে এসেই বললেন যে দুর্নীতি কোনো ইস্যু না, মানে দুর্নীতি করেছি এমন কিছু ব্যাপার নয়, আমি স্বমহিমায় কদিনের মধ্যেই প্রতিষ্ঠিত হবে এবং সে ব্যাপারে বোধহয় অলরেডি তৃণমূল দলকে চিঠিও দিয়ে দিয়েছেন। সুতরাং এই হচ্ছে এদের গোটা নেটওয়ার্কটাই এইভাবে চলছে যে তারা একদিকে উপরতলা থেকে বলে যাচ্ছে যে এটা করবে না, ওটা করবে না, আর মদতটা থাকছে যে করো, টাকাটা 75-25 করে আমাকে পাঠিয়ে দাও, কারণ আমাকে ইলেকশনে বিভিন্ন খাতে টাকাটা খরচ করতে হবে। সুতরাং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের এই খবরটার গুরুত্ব থাকছে না, এই অর্থে যে তারা জানে এটা ঘটনা, এটা যদি রটনা হতো তাহলে সে নিয়ে লোকের কাছে খবর হয়, কিন্তু এটা ঘটনা, এটা বাস্তব, এটা প্রতি মাসে 15 বার করে দেখা যাচ্ছে। আমি জানি না, একজন রাজনৈতিক বিশ্লেষক হয়ে উনি তো মোটা টাকার মাইনে পান, চাকরি করেন,
উনি একটা লোককে অভিযোগ করছেন যে এই টাকা 75 আর 25, এই কথাটা উনি কোথা থেকে আরে পেলেন? দোলা সেন বলেছে, এটা আপনি দেখান তো। আরে দোলা এখানে সেন বলুন বলেছে তো 75% যে দোলা সেন বলেছে যে 75% এবার আপনি পাঠান, বলুন তো 75% আর ভাগের মধ্যে কি আপনি এই যে এটা একটু বলতে দাও, এটা বলতে দাও, বলতে দাও। সমস্ত মিথ্যে কথা লিমিটেশন সমস্ত ক্রস মিথ্যে কথা, করেছে। সবাই এটা মিথ্যে বারে কথা বারে বলেন, বলার আপনি পর বলেন। নির্বাচন হচ্ছে, ওরে মানুষ বাবা। আপনাদের কথা ফেলে দিচ্ছে, সত্যবাদী আর আপনাদের সিট এরপর থেকে কাটছে, সত্যবাদী যুধিষ্ঠির আপনারা বলবেন হেরেই না। যাচ্ছেন। সত্যবাদী বৈষ্ণব তারপরেও চট্টোপাধ্যায়। আপনি মিথ্যে এরপর থেকে বাঙালি ভাঙা মানুষ রেকর্ডের মতো সত্যবাদী বাজিয়ে বৈষ্ণব যাচ্ছে। চট্টোপাধ্যায়। এবং সত্যবাদী কতগুলো যুধিষ্ঠির লোক যুধিষ্ঠির না, ভুলে যাচ্ছে। বিশ্বনাথ দা, ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে নির্বাচনে যায়। জিতে একটু যাচ্ছে মানুষ তৃণমূল তার বলে দিচ্ছে না। অভিযোগগুলো মিথ্যে হয়ে যায় না, এক এক আর দুই হচ্ছে নির্বাচনে জিতছে তৃণমূল বলেই তো শাসক দলের কাছে এই আশাটা থাকছে মিথ্যে যাতে অভিযোগ, কোনো তোলাবাজি সরাসরি কোনো লিঙ্ক, সিন্ডিকেট না থাকে। 75 বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চয়নদার কাছে আসবে। চয়নদা, নিশ্চয়ই আপনি শুনলেন আব্দুল শাহিদ পঞ্চায়েত সদস্য, তিনি বলছেন কারখানা বেসিসে এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেককে এই টাকাটা দিতে হবে। স্থানীয় ব্যবসায়ী তিনি বলছেন এইভাবে কাজ করতে পারবো না, আমাকে চলে যেতে হবে, এই চাপ আমি আর নিতে পারছি না। কিভাবে শিল্প হবে তাহলে এ রাজ্যে? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত জনপ্রতিনিধি নিতে পারেন কিনা। এই বেআইনি সিদ্ধান্ত চারদিকে ছড়িয়ে গেলে এর বিরুদ্ধে এমনি আইনি ব্যবস্থা নেওয়া উচিত, সেটা নেওয়া হয়নি কেন? প্রশাসনিক ব্যর্থতা এক। এই ব্যাপারে বৈশ্বনাথ কী বলবেন আমার জানতে আগ্রহী হলো। দুই, সেটা হচ্ছে কি, আপনারা যখন ওই পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বক্তব্যগুলো দেখাচ্ছিলেন, তাতে একটা কথা বারবার উঠে আসছিল যে আমাদের এটা একটা পাওনা টাকা আমাদের ওনার কাছে পেতাম, উনি ছেলেদের দিয়ে কাজ করিয়েছেন, সেই টাকাগুলো আমরা নিয়েছি। টাকাগুলো যদি শ্রমিকদের পাওনা হয়, তো শ্রমিকদের ডেকে তারা নিয়ে নেবেন, এবং কোনো অফিসিয়াল কাজ নিশ্চয়ই করেছিলেন উনি ব্যবসায়ী। ওই কন্ট্রাক্টর যদি অফিসিয়াল কাজ করে থাকেন তাহলে তো সে দায়িত্ব তো সম্পূর্ণ তাঁরা নেবেন। আপনি অডিওটা চালিয়ে বা ওই ভিডিওটা চালিয়ে দেখুন, উনি বলছেন যে আমরা পেতাম, পঞ্চায়েত সদস্য তিনি বলছেন আমরা টাকাটা পেতাম, আমরা নিয়েছি টাকাটা। এইটা ওনারা নেবেন কেন? অদ্ভুত ব্যাপার। আমি দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রে প্রশাসনিক গাফিলতি একদম ফুটে বেরোচ্ছে এবং দুর্নীতিকে প্রশ্রয়, দুটোই ফুটে বেরোচ্ছে। প্রতিবার নির্বাচন আসে, এরকম করে দেখানো হয়, যতবার দেখানো হয়েছে ততবার তাহলে কি দুর্নীতি তো মিথ্যে হচ্ছে না? দুর্নীতি সমর্থন করছেন মানুষ, আপনি এটা বলতে চাইছেন? এই টেলিভিশন চ্যানেলে বসে বলতে চাইছেন যে মানুষ দুর্নীতিকে সমর্থন করছেন, মানুষ দুর্নীতিকে সমর্থন করছেন। হ্যাঁ, আপনারা একটা অংশের মানুষকে দুর্নীতির শাসন দিচ্ছেন, এটা ঘটনা। ঠিক আছে, প্রমাণিত হয়নি। কিন্তু দুর্নীতি কমেনি, এটাও তেমন ভাবে সত্যি। ইন্ডিগো বিপর্যয়ের জেরে এখনো ভোগান্তির মুখে অনেক যাত্রী, আর অন্যদিকে এই সমস্যা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক বাকযুদ্ধ। সোমবার উড়ান সমস্যা নিয়ে মোদী সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি মানুষের কথা ভাবে না, শুধু ভোটের কথা ভাবে। যদিও এই অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। Country matter, they are not interested. This BJP government, double engine government is interested only to take care for their election. মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলা ছাড়া কি বলতে পারে? ইন্ডিগো বিপর্যয়ের জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা, বিমান বাতিলের জেরে গত কয়েকদিনে হয়রানির এক শেষ। আসার পর বাতিল করে দিল ট্রেন। এখানে এসে শুনলাম যে এরকম লোকজন ভিড়, মানুষজনের ভিড়, কিচ্ছু জানায়নি, একটা কথাও নাই। এত যাওয়া মানে এত বড় ভোগান্তি, এত বড় অন্যায়। গভর্নমেন্ট করেটা কি? মানে ওরা কি ডিজিসিএ করেটা কি? ওরা কি কিছুই জানে না? মানে অন ফাইন ডে মানে ইন্ডিগো কি মানে পুরো মানে ক্লাউড থেকে কাজ করছিল যে কেউ কিছু জানে না, হঠাৎ করে একদিন পুরো এভরিথিং কামস টু আ স্টিল। এতদিন কি করছিল? মানে at the end of the day, why is always public made to suffer? Who suffers at the end of the day? Government will not suffer. Nobody will lose their ministry. আকাশপথের সমস্যা নিয়ে এবার রাজনীতির আকাশেও ঘনালো দরজার মেঘ। সোমবার এ নিয়ে সরাসরি মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। Who is suffering since 7-8 days? Thousands of passengers, lakhs of passengers. So I would request the government of India, do some plan. So I do not know what they are doing. Country matter, they are not interested. This BJP government, double engine government is interested only to take care for their election and how to capture the vote, the EVM machine and the election commission and the agency. But they don't care the people. That is the main problem. And we care the people. পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এটা নতুন কিছু নয়। উনি কালকে যদি মেক করে তাও বলবেন যে কেন্দ্র দায়ী, উনি সমস্ত ক্রেডিট নিজের নেবে। উনি গিয়ে বলবেন যে আমি রেশনের ব্যবস্থা করে রেশন দিই, অথচ কেন্দ্রের টাকায় তার রেশন চলছে। আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হলেও এখনো যাত্রী ভোগান্তি পুরোপুরি কাটেনি। এর মধ্যেই তা নিয়ে শুরু হয়ে গেল রাজনীতিও। ব্রতদেব ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখো সাধারণ মানুষ কিভাবে প্রশ্ন তুলছেন, এই একদিন দুদিন নয়, বুধবার থেকে গোটা বিষয়টা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। এত আগে থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তাও কেন্দ্র কেন নীরব ছিল বলতে পারো অভ্র? প্রথমত পাপিয়াদি, তৃণমূল গরু নিয়ে কথা বলবে, কয়লা নিয়ে কথা বলবে, বালি নিয়ে কথা বলবে, পাড়ার রকে বসে তোলাবাজি নিয়ে কথা বলবে, তার সঙ্গে অর্গান ট্রাফিকিং নিয়ে কথা বলবে, এগুলো যদি করে মানা যায়। তৃণমূল যদি এখন ফ্লাইট টাইট নিয়ে কথা বলে সেটা কিন্তু মানার মতো জায়গায় আমার মনে হয় আপন বাঙালির কেউ নেই। আর দ্বিতীয়ত এবারে যদি তথ্যে আসি, তৃণমূলের কথা না বলে, ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন এর যে রুলসগুলো পাবলিশ হয়েছিল সেই রুলসগুলোর পাবলিকেশন ডেটগুলো আপনারা দয়া করে দেখান। সেটা হচ্ছে 8 জানুয়ারি 2024, 8 জানুয়ারি 2024 দিস ওয়াজ পাবলিশড বাই ডিজিসিএ। এবং তারপরে প্রত্যেক কটা এয়ারলাইন কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করেছে। এবং এটা সহজ ভাষায় বলতে গেলে কি আমি বোঝাই মানুষদেরকে, যারা পাইলট আছে, আমরা প্রতিদিন প্রতিবেদনে দেখাচ্ছি, দেখাচ্ছি 1 নভেম্বর সেটা কার্যকর কেন হয়নি সেটা দেখার দায়িত্ব ছিল না? হঠাৎ করে এত বড় বিপর্যয় হয়ে গেল, তারপর কাইন্ডলি পাপিয়াদি বলতে দিন। ফ্লাইট টাইম ডিউটি টাইম লিমিটেশন বলতে কি, যারা পাইলট আছে তাদের একটা নির্ধারিত রেস্টিং টাইম দিতে হবে। তারা যদি নির্ধারিত রেস্টিং টাইম না পান তাদের স্নায়ুর উপর চাপ পড়বে এবং তার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ইচ্ছেটা তুমি বলতে চাইছো তাহলে এটা ইন্ডিগোর ইন্টারনাল প্রবলেম না? না, ইন্ডিগোর ভেতরের প্রবলেম এটা। ইন্ডিগোর ক্রু না তাই তো ইন্ডিগোর জিজ্ঞেস করছি, না আমি জানতে চাইছি, তুমি এটা স্পষ্ট করো। এবং এর জন্য ডিজিসিএ অলরেডি ইন্ডিগোকে শোকজ করেছে। কি করেছে? শোকজ করেছে। শোকজের মানে কি? শোকজের মানে কি তুমি একটু স্পষ্ট করে বুঝবে? কি কারণে এই অবস্থা হলো সেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা তুমি বলো তো, হাজার হাজার মানুষ যাত্রী এই যে দুর্ভোগের মধ্যে পড়লো, কেউ অসুস্থতার জন্য চিকিৎসার জন্য যাচ্ছিল, দিনের নির্দিষ্ট কোনো কাজ ছিল, কোনো দুঃখের কোনো বিষয় নেই, মানুষগুলো কিন্তু এই সময়টা ফিরে পায়নি। 40 থেকে 50,000, কোনো সময় তুমি দেখেছো 68,000 টাকা পর্যন্ত ভাড়া বলতে হয়েছে। এর দায় কেন্দ্রকে নিতে হবে। আমরা 8ই জানুয়ারি 2024 নিয়ম আনলাম কেন্দ্র থেকে, আজকে ডিসেম্বর 2025 আমরা বারবার রিমাইন্ডার দিচ্ছি কেন্দ্রের তরফ থেকে, ইন্ডিগো সেটা ইমপ্লিমেন্ট করেনি। ও কেন্দ্র রিমাইন্ডার দিচ্ছে, তার মানে তাহলে ডিজিসিএ কি করতে রয়েছে? অব্র এক সেকেন্ড, আমি থামালাম অব্রকে। তাহলে এই বিষয়টা স্পষ্ট, তাহলে এই বিষয়টা স্পষ্ট, ইন্ডিগো শুনতে হবে। অব্র উত্তর দিতে গেলে প্রশ্ন শুনতে হবে। আমি তো উত্তর দিচ্ছি আগের পরে। না উত্তর দিচ্ছ না, উত্তর পাওয়া যাচ্ছে না স্পষ্ট করে। তার মানে এটা স্পষ্ট, ইন্ডিগো নিজের ব্যবসার জন্য সাধারণ মানুষের টুটি চিপে ধরতে পারে এবং কেন্দ্রকে বেকায়দা করতে পারে। কেন্দ্র চুপ করে সহ্য করতে পারে। কোন স্বার্থে? আবার বলছি ক্রু রোস্টারিং আর শিডিউলিং ফেলিয়ার অন দ্য পার্ট অফ ইন্ডিগো। আমাদের আইন 2024 এ বলবৎ হচ্ছে, সেটা ইন্ডিগো মানেনি, মানতে তারা বাধ্য। বাকি সব এয়ারলাইন্স মেনে নিয়েছে। এত মানুষের দুর্ভোগ হলো, এই দুর্ভোগের জন্য আপনারা কয়লা নিয়ে কথা বলছেন, হাজার হাজার লোক দুর্ভোগে পড়লো, 80,000 90,000 টাকা করে টিকিট কাটতে হয়েছে। আপনি কি করে অস্বীকার করবেন? ক্যারিয়ারটাকে স্বীকার করুন। আপনাদের কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে পারছেন না। আজকে ইন্ডিগো 80,000 70,000 টাকা করে টিকিট কাটতে হয়েছে। তুমি বলেছো, অনেকক্ষণ তুমি বলেছো, এবার বৈষ্ণবটাকে বলতে দিতে হবে। আজকে হাজার হাজার মানুষকে একটা বিপদের মুখে ঠেলে দিয়ে, বিপদের মধ্যে ফেলে দিয়ে 70,000 80,000 টাকা করে এটাই মুশকিল। নির্দিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন হলে উত্তর পাওয়া যায় না। আজকে তাদেরকে টিকিট কাটতে হচ্ছে 70,000 80,000 টাকা দিয়ে। কি অসভ্যতা করছে, বলতে দিচ্ছে না। এই কি অসভ্যতা? এটাই বিজেপি, একটা অসভ্য বর্বরের দল। আজকে মানুষকে বিপদে ফেলে দিয়েছে, তারপর টিভি চ্যানেলে চিৎকার করছে। এটা অদ্ভুত কথা। এই অসভ্যতাকে আপনারা একদম সবার কাছে আসবো। দেখুন একটা বিষয় পরিষ্কার, কিভাবে মানুষের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। কলকাতা থেকে ভুবনেশ্বর যারা রেগুলার যাতায়াত করেন তারা জানবেন যে 4 থেকে 10,000 টাকার মধ্যে ভাড়া, সেখানে সেটা বেড়ে 40 থেকে 50,000। ক্যাপিং হওয়ার পর নির্দিষ্ট একটা দূরত্ব অনুযায়ী সর্বোচ্চ ভাড়া 18,000 টাকা। আপনি বলুন তো, 6,000 টাকা 3 গুণ 18,000 টাকা কেন দেবো আমি? কি কারণে দেব? এর দায় তো কেন্দ্র কি সেই দায় এড়াতে পারে? যে কথা বলছে বিরোধীরা, আমরা অবশ্যই আসবো। তার আগে কতটা সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা একবার শুনে নিন। আর অ্যাকচুয়ালি আজকে সকালবেলা ফ্লাইট ছিল, যাতে আমি দিল্লি পৌঁছে যাব, তারপরে মিটিং অ্যাটেন্ড করব।
আমার হলো না ফ্লাইট মানে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল হঠাৎ করে, সেটা বোর্ডিং পাস পাওয়ার পর। মানে মানুষ আগে থেকে একটুখানি প্রিপেয়ারও থাকে, কিন্তু বোর্ডিং পাস পেয়ে গেছে তখন ভাবছি হয়তো ক্যান্সেল হবে না, কিন্তু মানে বোর্ডিং পাস পাওয়ার পর ক্যান্সেল হয়ে গেল। তো সকালবেলা জানতে পারছি, তারপরে এখানে এসে চেক করছি কি রিস্কেডিউল হয় কিনা ফ্লাইট। তার মধ্যেও কথা বলার জন্য প্রথম কথা তো এয়ারপোর্ট ঢুকতে দিচ্ছে না ভেতরে, বলছে কি ইন্ডিগোর এখানে এসে কথা বলতে হবে। এখানে দুজন বসে আছে, দুজনের মধ্যে এত কোনো লোক, তারা ভিড় সামলাতে পারছে না, হ্যান্ডেল করতে পারছে না। তো এই অবস্থা আর কি। ক্যান্সেল ডিলে কিছুই দেখাচ্ছে না, তো তারপর আমাদের ফ্লাইটটা ক্যান্সেলই হয়ে যায়। তো 5 তারিখের আমি সকালে টিকিট করি, তো আমি বারবার গ্রাউন্ড স্টাফ থেকে সবাইকে জিজ্ঞেস করি যে আমার লাগেজ আসছে তো ওরা বলে হ্যাঁ লাগেজ আপনার সাথে যাচ্ছে। তো বাট আমি এখানে যখন আসি তখন বলে যে না লাগেজ আসেনি, একটা ফর্ম ফিল আপ করি, বাট সেই ফর্ম থেকে কোনো রকম নাম্বার একটা দেওয়া ছিল, তো আমি 10 থেকে 15 বার কল করেছি, কেউ রিসিভ করেনি। তো তারপর কাল রাতে হঠাৎ রাত 1:30টার সময় একটা কল আসে, বাট তখন তো আমি ফোনটা পিক করতে পারিনি। বাট এখন যখন আসি তখন 1 ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে, জাস্ট শুধু আপডেটটা নেওয়ার জন্য যে আমার লাগেজটা কি এসছে। ওনারা কেউ কিছু বলতে পারছে না। তারপর বললো আমাদেরকে স্টোর রুমে দেখতে হবে, চাবি নেই আমাদের কাছে। তো এখনও ওয়েট করছি, দেখি মানে ওদের কাছে এসছে না আসেনি। টোল ফ্রি নাম্বার আমি করেছি, ওখানে 30 মিনিটস লাগছে কল কানেক্ট হতে। তারপরে ওনারা বলছে কোনো আমাদের কাছে আপডেট নেই, আপডেট থাকলে আমরাই কল করে নেবো। আমি এখানে চয়নদার কাছে আসবো। চয়নদা, আপনারা কেন কোটি কোটি টাকা, মানে একদম নির্দিষ্ট করে বললে 31 কোটি টাকা এই ইলেকশন বন্ডের কারণ দেখছেন? এই যে ইন্ডিগোর আকাশপথে এই মানে একেবারে একাধিপত্য, মোনোপলি বিজনেস, কি কারণে? 63% শেয়ার দখল করে নিচ্ছে, মানে যে এয়ারওয়েজের যে 63% শেয়ার দখল করে নিচ্ছে। ঠিক আছে, 1 2 যেটা সেটা হচ্ছে 410 কোটি টাকা গুণাগার দিতে হয়েছে বিমান ভাড়া বাবদ। বিমান ভাড়া ফেরত দিতে হয়েছে। 3 যেটা খুব নির্দিষ্টভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেটা পাওয়া যায়নি এই 63 এই যে এতগুলো টাকা 31 কোটি টাকা দেওয়ার কারণে। টোটাল 56 কোটি টাকা ইলেকট্রাল বন্ড কিনেছে এই যে ইন্টার গ্লোবাল যে কোম্পানিটি, যারা এখন ইন্ডিগো চালাচ্ছে। বিষয়টা এই জায়গাটাতেই যে টাকা কথা বলে, সে কারণে ডিলেড রিয়াকশান, মানে এতটা দেরি করেছেন আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এম বেবি যেটা বলছেন, এতটা দেরি করেছেন এবং যাত্রী সুরক্ষার ক্ষেত্রে আপোষ করা হয়েছে। এখানে নিয়ম মানছে না, অভ্র বলছিলেন নিয়ম মানছে না তো ইন্ডিগো সাফার করছে মানুষ। এই যে কথাগুলো বললেন, তারা নিয়ম মানছে না ইন্ডিগো, এটা তাদের বোঝানো যাবে। এই যে এরা যে সাফার করছে, মিটিং অ্যাটেন্ড করতে পারছে না, একজন তরুণ কর্পোরেট কর্মী, তাকে তো বিজেপির ইলেকশন ফান্ডে টাকা দিয়েছে, বিজেপির ইলেকশন বলতে দিন, মানুষের কোনো কথাবার্তা শুনছি না আমরা। যাত্রী সুরক্ষায় এত আপোষ করা হয়েছে কেন? এবং যে কথাগুলো বলছেন অভ্র, সত্যিই তো পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না। আরও একটা কথা, প্রশ্নটা আমরা সঙ্গত কারণে তুলছি, পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী আছে তো? না থাকলে এই সমস্যা বাড়বে। অন্তত 7 দিন এই প্রবলেম চলতে পারে না যদি সব ঠিকঠাক থাকতো। সব ঠিকঠাক নেই, কর্মী সংখ্যাতেও আপোষ করা হয়েছে। যে জায়গাটাতে আমি খুব স্পষ্টভাবে বলছি, বেশি মুনাফা কম কর্মী, এই যে নীতি নিয়ম শুরু হয়েছে, এবার আরও একটা আশঙ্কা আমরা করছি, এটা হাত বদল হতে পারে, মালিকানা পাল্টানো হতে পারে। কে পেতে পারে, কি পেতে পারে, আমি এখানে দাঁড়িয়ে বলছি না, আমি একটা আভাস দিয়ে গেলাম মাত্র। নির্দিষ্টভাবে আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি, প্রতিবাদ জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে, যে এইভাবে মানুষকে হয়রান করার দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে অবিলম্বে। যৌথ সংসদীয় কমিটি করতে হবে। আমাদের কমরেড জন ব্রিটাস, যিনি আমাদের সংসদ তিনি সরাসরি বলেছেন আমি বারবার করে বলছি যৌথ সংসদীয় কমিটি করতে হবে। তুমি বারবার করে বলছো অভ্র মানতে হবে, তাহলে কেন ডিসিএ কি করেছিল? কেন্দ্র এতদিন মানাতে পারেনি কেন? আমি এখানেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। একাধিক বেসরকারি সংস্থা, তুমি একটা বিষয় বলো তো, একটা বেসরকারি সংস্থা সে আইন ভাঙছে, আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, পরে অভ্রর কাছে আসবো, সে আইন ভাঙছে, সেটা কেন্দ্র মানাতে পারছে না। আর অভ্র বারবার যুক্তি দিচ্ছে যে 2 বছর ধরে তো হয়ে রয়েছে, তাও ইন্ডিগো মানছে না। ইন্ডিগো মানছে না, শুধু মানছে না বলে এই দুর্বিষহ অবস্থা হবে সাধারণ মানুষকে। এর নেপথ্যে কি কারণ রয়েছে রবীন্দ্রনাথ বাবু? না, সরাসরি তো মানানোর অনেক উপায় আছে। হ্যাঁ, একটা ধরুন 2 দিন বাদে এই যে 78,000 80,000 টাকা টিকিটের ফেয়ার হয়ে গেল, সেটা সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার জানতে পারলেন 2 দিন বাদে। তিনি 2 দিন বাদে তিনি সে ব্যাপারে ক্যাপিং বললেন, ক্যাপিংটাও 3 গুণ বেশি, এবং সেই ক্যাপিং এর মধ্যে তারা যে পরিমাণ লাভ করে নিল, সেই লাভটা ফেরত দিয়ে দিক।
সেই লাভটা কম্পেনসেশন দিক, কোনো কম্পেনসেশন ব্যাপারে কর্পোরেট কোনো আপোষ করেনি স্যার কোনোদিন। যাত্রী সুরক্ষার ব্যাপারে সম্পূর্ণ আপোষ করতে নাই, এটা মুনাফার ব্যাপারে নয় স্যার। আমি যাত্রীদেরকে বাজি রাখা হয়েছে ওদের জীবন, ওদের নিরাপত্তা। আমি সেটাই বলতে চাইছি যে এদের গোটা বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে এরা যা খুশি তাই করবে এবং তাদেরকে একটা শোকজ করে ছেড়ে দেওয়া হবে। বহুদিন যখন মানছিল না তখনও তো তাদের পরিষ্কার করে বলতে পারতো যে আমরা এরপরে কিন্তু ফাইনাল দিয়ে দিচ্ছি, এরপরে যদি না হয় তাহলে ফাইন করব এবং সেই ফাইন না মানলে আমরা বসিয়ে দেবো। সুতরাং এটা তো করছি, তার হাতে কেন্দ্রের হাতে অনেক কিছু ছিল কিন্তু কেন্দ্র করছে না, তার কারণ হচ্ছে করছে আরে 56 কোটি টাকা ইলেকট্রাল বন্ড পেলে। রবীন্দ্রনাথ বাবু শেষ করেনি, একসঙ্গে কথা বললে শোনা যাবে না। রবীন্দ্রনাথ বাবু শেষ করেনি, আমি নেব বিজেপি নেব, আপনিও বলবেন। যদি টাকা পায় ইলেকট্রাল বন্ডে যদি কোনো পার্টি টাকা পায় তারা তো অব্লিগেটেড হয়ে থাকবে। সুতরাং তৃণমূলও পেয়েছে, তৃণমূলও কিন্তু দ্বিতীয় দল। এই ইন্ডিগো যা টাকা দিয়েছে, বলছি পরে আসছি, দাঁড়ান বলতে দিন একটু, রবীন্দ্রনাথ বাবুকে বলতে দিন। সুতরাং এরা এক হচ্ছে তারা কর্পোরেট স্বার্থ দেখতে তারা বাধ্য, কারণ যার কাছ থেকে টাকা নিয়েছি নেমো খারাপ তো হতে পারবো না, নেমো খেয়েছি সুতরাং নেমো দেবো। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা এমন লেভেলের রিয়াজে আছে যে রিয়াজতে যে টাকাটা পেয়েছে। আমি অভ্রর কাছে আসছি। অভ্র, তুমি কেন্দ্রের ব্যবস্থা নেওয়ার কথা বলছো, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তিনি বললেন কড়া ব্যবস্থা নেওয়া হবে, একদম পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে, কাউকে ছাড়া হবে না, ব্যাস হয়ে গেল। এখানেই তো বিরোধীরা প্রশ্ন করছে, এরপর তো কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এবিপি আনন্দ ধরুন একটা সংস্থা, প্রাইভেট সংস্থা, এয়ার ইন্ডিয়ার বিপর্যয়ের পর দেখেছো কি অবস্থা যাত্রী সুরক্ষার, এরপরেও তুমি বলবে। বলতে দিন, এবিপি আনন্দ হয়তো প্রপারলি ফাংশন করতে আপনার দরকার 100 জন কর্মী, আপনার আছে 50 জন কর্মী, কিন্তু আপনার এবিপি চ্যানেলটা চালাতে তখন অসুবিধা হবে। এবিপি তো পারেন না, যেহেতু এটা এভিয়েশনের মিনিস্ট্রির আন্ডারে, এভিয়েশন মিনিস্ট্রি ক্রু ম্যানেজমেন্ট, রোস্টারিং, এগুলো যদি ইন্ডিগো না করে সেটা আমরা কি করতে পারি? অভ্রর প্রশ্ন বক্তব্য শোনা না গেলে তো আপনারা বিরোধিতাও করতে পারবেন না যে কথাগুলো আপনারা তুলছেন। ইন্ডিগো বিপর্যয় চরম ভোগান্তি, কেন্দ্রকে নিশানা কংগ্রেস সাংসদ শশীকান্ত সেনথিলের, কি বললেন তিনি দেখুন। Did the government ever issue any warning or complaints notice to Indigo, or was the airline protected from this enforcement altogether? This is something the government should answer. By this time, they would have come out with their notices and what they did to make Indigo comply. I don't think there is anything in place, and that is the reason why the government is not even responding. Given these electoral bond disclosures, that we saw massive purchases by Interglobe group entities and its promoter, is the BJP's financial proximity to Indigo the real reason behind this extraordinary leniency shown at the cost of passengers' safety? We have been always saying this electoral bonds is a very, very, very dangerous thing. It will allow corporates to run their show, and this is one example how this has happened. দেখো দুটো বিষয়, এক হচ্ছে বিরোধীরা বলছে এই দায় নিয়ে অবিলম্বে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর পদত্যাগ করা উচিত, দুই হচ্ছে 24-এর পর থেকে পুরো আকাশপথটা ছেড়ে দেওয়া হয়েছে মনোপলি বিজনেসের জন্য। আমাকে জিজ্ঞেস করছে? হ্যাঁ অবশ্যই, বিরোধীদের অভিযোগ ইলেকট্রাল বন্ড নিয়ে একজন তৃণমূলের কোন সরি তৃণমূল না তো কংগ্রেস, এই একই হলো যদিও গুলিয়ে যায় মাঝে মাঝে, প্রবক্তায় বড় বড় ডায়লগ দিলেন। ওই ইলেকট্রাল বন্ডে পয়সা তো তৃণমূলও নিয়েছে, ওই ইলেকট্রাল বন্ডে পয়সা তো কংগ্রেসও নিয়েছে, ন্যাশনাল কংগ্রেস পার্টি সবাই নিয়েছে, তারপরে এই কতগুলো বলে কি করে বড় বড় ডায়লগ? আমরা বলছি ট্রান্সপারেন্সির ইস্যুতে এবং ল এনফোর্সমেন্টের ইস্যুতে
ভারতীয় জনতা পার্টির সরকার শুধু কোনো আকাশপথ ধরনের নয়, আপোষ তুমি করে না। টেলিকম সেক্টরের আমি কথা প্রথমেই বলতে হবে বলেছি অভ্র। পাপিয়া দি, সেখানেও মনোপলি প্রথমেই বলেছি বিজনেস, পাপিয়া দি। কেন হবে বলতে আমি পারো? প্রথমেই পাপিয়া দি বলে দিয়েছি যে অলরেডি উনি যে প্রশ্নটা করলেন এই কংগ্রেসের প্রবক্তা, আমি উত্তরটা দিয়ে দিয়েছি যে শোকজ নোটিশ কিন্তু গেছে কেন্দ্র সরকারের তরফে, এবং আমি বলছি আপনারা দর্শক বন্ধুরা ভাবুন, দর্শক বন্ধুরা ভেবে নিয়েছেন যে তারা কি অবস্থার মধ্যে আছে, তাদের আর ভাবার অবকাশ পর্যন্ত দেওয়া হয়নি। হ্যাঁ, বৈশ্বনাথ দা, স্টাফ থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? এই ইমপ্লিমেন্টেশন তো কেন্দ্রীয় সরকারই লাইসেন্স ক্যান্সেল করতে পারে, কেন্দ্রীয় সরকারই করছে। তার মানে ওকে আরে ভাই আপনারা কলা নিয়ে কথা বলুন তো, এইটা আড়াল করার চেষ্টা করছে, সবাই মিলে বলছে যখন এই এত মানুষের ভোগান্তি হলো, গরুর গাড়ির হেডলাইট আবার, এই যে হাজার হাজার মানুষকে ভোগান্তি করতে হলো, এই যে ডবল ইঞ্জিন সরকার ফেলিও, টোটাল বিজেপি গভর্নমেন্ট ফেলিও, এর মন্ত্রী ফেলিও, তারপরে ওরা স্বীকার করবে না। এটা রবীন্দ্রনাথ বাবু এর পেছনে সবাইকে থামালাম, কারোর কথা শোনা যাচ্ছে না একসঙ্গে কথা বললে। রবীন্দ্রনাথ বাবু, সময় প্রায় শেষ। ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট শুড, যেটা কংগ্রেস বললো, গভর্নমেন্ট শুড কাম ক্লিন উইথ দ্য ডকুমেন্টস, যে তারা এর আগে বারবার করে নোটিশ পাঠিয়েছে এবং তারা কমপ্লাই করেনি। যদি কমপ্লাই না করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা হলো এক। দ্বিতীয় নম্বর, এই যে দুদিনে হিউজ পরিমাণ টাকা তারা প্রফিট করলো, অথচ এই যাত্রীগুলো হয়রানির জন্য কোনো কম্পেনসেশন পাচ্ছে না, সেই ব্যবস্থা থেকে সরে আসতে হবে। একটা ডেফিনিট প্রিন্সিপাল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টকে করতে হবে যাতে যাত্রীরা কম্পেনসেশন পায়। এই হয়রানি, তাদের মাল পৌঁছচ্ছে না, তাদের দুদিন ধরে বাচ্চা ছেলেগুলো ওইখানে বসে আছে, তারা কোনো কম্পেনসেশন পাবে না, এটা কোনোভাবে কোনো গণতন্ত্রে মেনে নেওয়া যায় না। তার জন্য গভর্নমেন্টকে যত দূর যাওয়ার দরকার তত দূর যেতে হবে, এবং সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু শান্তি পাবো না। একদম, মানে এই ভোগান্তির বিষয়টা কি হবে, এর দায়িত্ব কে নেবে, প্রশ্নটা কিন্তু রয়েই গেল। যতই অভ্র বলুক যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেছেন ব্যবস্থা নেবে, শোকজ করা হচ্ছে, কিন্তু আসলে সাধারণ মানুষের দুর্ভোগ 7 দিন পরও এতটুকু কমেনি। এই মুহূর্তের আলোচনা এখানে শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।